মেয়ে দেখতে এসেছি, 2 ঘন্টা ধরে বসে আছি। মেয়ের বাড়িতে মেয়ে আসার কোনো খবরই নাই। মেয়ে আসতে আসতে আমার পরিচয় দিয়ে দেই, আমি নিয়ান আহমেদ। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। অবশ্য বাবার ইচ্ছা ছিল আমি পড়ালেখা শেষ করে ওনার বব্বসা দেখাশোনা করি, কিন্তু আমার ইচ্ছা আমি চাকরি করব, তাই বাবি আমাকে বাবার পরিচিত একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকিয়ে দেন। 25,000 টাকা বেতন। অবশ্য আমার এখন বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আম্মুর জোরাজুরিতে বিয়ে করতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েও চলে এসেছে। ইয়া বড় একটা ঘুমটা দিয়ে মেয়েটা আম্মুর কাছে গিয়ে বসল। আম্মু ঘুমটা সরাল। মাশা আল্লাহ। ঘুমটা সরানো মাত্রই আমার মুখ দিয়ে উপরের কথাটি বেরিয়ে আসল, আমার তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। একে মানুষ নাকি পড়ি? এত সুন্দর মানুষও আছে নাকি এই পৃথিবীতে? আমি হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। দাঁড়ি। হঠাৎ আম্মু আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে এমন হা করে তাকিয়ে কি দেখিস? আমি চুপ। আম্মু, পছন্দ হয়েছে বৌমাকে? আমি, এখনো বিয়েই হয় নাই আম্মু, বৌমা বানিয়ে ফেলেছে। আম্মু, কিরে কি ভাবছিস? বল বৌমাকে পছন্দ হয়েছে কিনা? আমি মাথাটা উপর নিচ করে হ্যাঁ বললাম। সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। হঠাৎ মেয়েটা তার বাবাকে বলল, বাবা আমি উনার সাথে একা কিছু কথা বলেতে চাই। মেয়ের বাবা, আচ্ছা মা, জামাই বাবাজি কে? তর রুমে নিয়ে যা। মেয়েটা আমাকে ইশারায় বলল আসুন। মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। আমিও মেয়েটার পিছে পিছে উপরে উঠতেছি। মেয়েটা একটা রুমে ঢুকল, আমিও ঢুকলাম মেয়েটার পিছে পিছে। আমি রুমে ঢুকা মাত্রই ঠাসস করে দরজাটা লাগিয়ে দিল। আমি ভয় পেয়ে বললাম, দরজা লাগালেন ককেন? মেয়েটা, আমার দরজা আমি লাগাবো তাতে তর বাপের কি? আমি পোর বোকা বনে গেলাম। এ তো পুরা গুন্ডি, নিচে কত সুন্দর। মাথা নিচু করে কথা বলল, উপরে এসে তো পুরা রূপটাই বদলে ফেলল। আস্তে আস্তে বললাম, মেয়েটা, কি আমি গুন্ডি দেখাচ্ছি তোকে? আমি গুন্ডিগিরি? আরে আমি তো আস্তে আস্তে বললাম। মেয়েটা শুনল কি করে? মেয়েটা হুট করে একটা চাকু নিয়ে এসে আমার গলায় ধরল। আমি, সরি সরি পিলজো, চাকুটা সরান। আর বলবো না। মেয়েটা, সরাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যা বলবো তাই করতে হবে। দাঁড়ি। আমি, আপনি যা বলবেন আমি তাই পিলজো চাকুটা সরান। মেয়েটা, সত্যি তো যা বলবো তা করবে? আমি, হুম করব। বলেন কি করতে হবে? মেয়েটা, তুমি এখন নিচে গিয়ে বলবে তুমি বিয়েটা আরো 2 বছর পর করতে চাও। আমি, কেন 2 বছর পরে কেন? তার চেয়ে আমি গিয়ে বলি আমাদের বিয়েটাই বাদ দিয়ে দিতে। মেয়েটা, একদম না। আমি যা বলছি তাই করনা হলে কিন্তু চাকু দিয়ে গলা আলাদা করে ফেলব। চাকুটা আমার গলার আরো কাছে নিয়ে আমি, ঠিক আছে বলবো, চাকুটা সরান। পিলজু আমি নিচে যাই। মেয়েটা আমার কপালের ঘাম মুছে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, ওকে যাও। আমি মেয়েটার আচরণ দেখে অবাক হয়ে গেলাম। সত্যি মেয়েরা বহুরূপী, মিনিটে মিনিটে রূপ পাল্টায়। যাই হোক, নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই কি যেন কথা বলছে। আমি সামনে যেতেই আম্মু বলল, আয় বসো।
এখানে তর জন্যই অপেক্ষা করছিলাম। আম্মু বসবো পড়ে তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আম্মু, বল কি বলবি? আম্মু আমি এখন বিয়ে করতে পারবো না। না মানে আমার 2 বছর সময় লাগবে। আব্বু, 2 বছর সময় নিয়ে তুই কি করবি? আর তরও তো পড়ালেখা শেষ, ভালো একটা চাকরিও করছিস। আমি আমি না ওই গুন্ডি মেয়ে। আমাকে পোর কথাটা বলতে না দিয়ে মেয়েটা এসে বলল, আসলে আমরা বিয়ের আগে দুজন দুজনের বিষয়ে জানতে চাইছিলাম, ভালো করে বুঝতে চাইছিলাম দুজন দুজনকে। মেয়ের বাবা, তোমরা যা ভালো বোঝ তাই কর, আমাদের আর অমত করার কি আছে কি বলেন বিয়াই মশাই? আব্বু, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় আংটি পরিয়েই যাই। মেয়েটাকে আংটি পরিয়ে বাড়িতে চলে আসলাম। এসেই বিছানায় পড়ে দিলাম এক ঘুম। রাত 10টা 34 ঘুম থেকে উঠলাম। মোবাইল হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার থেকে 28টা মিস কল। 28টা মিস কল দেখে চমকে উঠলাম, তাও আবার অচেনা নাম্বার থেকে। দেখতে দেখতে আবারও মোবাইলটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। মেয়েটা ওই ফোন ধরতে এত সময় লাগে কেন তর? মরে গেছিলি নাকি? আমি কে আপনি? আর আমাকে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলছেন কেন? মেয়েটা আমি তর বউ। আমি আরে এখনো বিয়েই করি নাই বউ। আসল কোথায় থেকে? মেয়েটা তর হবু বউ। আহিয়া। আমি এখন এই আহিয়াটা আবার কে? মেয়েটা তরে যদি এখন আমার হাতের নাগালে পাইতাম থাপড়াইয়া তর দাঁত সব ফালাই দিতাম। কিছুক্ষণ আগে যাকে আংটি পরিয়ে গেছিস, আমি সেই আহিয়া। রাগে কটমট করে বলল, আমি অহহাপনি? আজকের সেই গুন্ডি আন্টিটা? রাগানোর জন্য বললাম, আহিয়া কি আমি গুন্ডি আর আমি তর আন্টি লাগি? আমি তাহলে কি নানি? আহিয়া দেখ আমাকে আর রাগাবি না। আমার সারা শরীর রাগে জ্বলছে এখন। যদি আমি তকে আমার হাতের কাছে পাইতাম তর কি অবস্থা যে করতাম। বিয়ের পর বুঝবি কত ধানে কত চাউল। আমি সেটা না হয় বিয়ের পরই দেখা যাবে। এখন বলুন আপনি আমাকে সবসময় তুই তুকরি করে ডাকেন কেন? একটু ভালো করে কথা বলতে পারেন না? আহিয়া আচ্ছা ঠিক আছে, ভালো করে কথা বলছি, তুমিও ভালো করে উত্তর দিবে। ওকে? আমি ওকে। আহিয়া রাতের খাবার খাইছো বাবু? আমি না আম্মু এখন খাই নাই, একটু পরে খাবো। আহিয়া কি? আমি তর আম্মু? আমি তুমিই তো আমাকে বাবু বললা, তাই আমিও তোমাকে আম্মু বললাম। আহিয়া রাগে কটমট করে বলল, আহিয়া তরে আমি পরে দেখে নেব। বলেই আহিয়া ফোনটা কেটে দিল। আহিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। মেয়েটা সত্যিই অসাধারণ। বাইরে থেকে গুন্ডিগিরি দেখায়, মেয়েটার মন অনেক ভালো। আম্মুর কাছ থেকে শুনলাম মেয়েটা নাকি 5 ওয়াক্ত নামাজও পড়ে। ঘরের বাইরেও বেশি বের হয় না, কলেজে গেলে বুরকা পড়ে যায়। কিন্তু আহিয়া আমার সাথে এরকম করে কেন? আম্মু তো বলেছিল মেয়েটা একেবারে সহজ সরল, কারো সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না। আমার ব্যাপারে সব দিক দিয়ে বিপরীত কেন? মেয়েটা আর আমার নাম্বার পেল কোথায় থেকে? আমার সম্পর্কে এত কিছু কি করে বা জানে এই মেয়েটা? সব মিলিয়ে একটা রহস্য তো আছেই। রহস্যটা কি সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলতেছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আহিয়া আবার ফোন করছে। খুশি হয়ে ফোনটা রিসিভ করলাম। আহিয়া, এই পিচ্ছি কি করছিস?
আমি এই মাইয়া, আমি ছোট বাচ্চা নাকি যে তুমি আমাকে পিচ্ছি ডাকছ? আহিয়া, তুই তো নিজেই তর ফেসবুক আইডিতে নিকনেম পিচ্ছি দিয়ে রাখছস, আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিস না কেন? সেই দুপুরে রিকোয়েস্ট দিয়েছিলাম, এখনো অ্যাকসেপ্ট করার কোনো নাম গন্ধই নাই। আরে আজকে সারাদিনে আমি একবারও ফেসবুকতে ঢুকি নাই। ফেসবুক না ঢুকে আমি জানব কি করে যে তুমি আমাকে রিকু পাঠিয়েছ? আহিয়া, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন তর আইডির পাসওয়ার্ড দে। আমি পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? আহিয়া, দিতে বলছি দে। এত কথা বলছিস কেন? আমি ওকে দিচ্ছি। আর শুন, আমার আইডিতে ঢুকে উল্টা পাল্টা কিছু করবে না কিন্তু। আহিয়া, উল্টা পাল্টা কিছু করব কি না সেটা তুই সকালেই দেখতে পারবি। এখন ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। আমি ঘুমম, তুমি ঘুমাবে না? আহিয়া, না, আমার কিছু কাজ আছে, কাজটা সেরেই একেবার ঘুমাবো। আমি রাত জাগলে আমার শরীর খারাপ করবে। তুমি রাত জাগলে তোমার শরীর খারাপ করবে না? আহিয়া, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। তর ঘুম, তুই ঘুমা। আমি তাহলে একটা কিসি দেও। কিস দিলে ঘুমিয়ে পড়ব। আহিয়া, হহ শখ কত, তকে আমি সামনে পেলে থাপড়াইয়া তর গাল লাল করে ফেলব। তুই? আহিয়া আর কিছু বলবার আগেই আমি ফোনটা কেটে দিলাম। বাপরে বাপ, কি গুন্ডি মাইয়া, শুধু একটা কিস চাওয়াতে এত কিছু শুনিয়ে দিল। মেয়েটা আমার সাথে এরকম করে কেন? অবশ্য এই মেয়েটার এইসব পাগলামিগুলা একটুও খারাপ লাগে না, আমার ভালোই লাগে। মেয়েটার কথা ভাবতে ভাবতে যে কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে ঘুমু থেকে উঠে মোবাইল হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকেই চমকে উঠলাম, এ কি আমার ফেসবুকের এই অবস্থা করছে কে? আমার প্রোফাইলে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। এই সব পোস্ট কোথায় থেকে আসল? আমি তো এইগুলা পোস্ট করি নাই। নিশ্চয়ই এইসব ওই গুন্ডি মেয়েটার কাজ। একটা পোস্ট এমন, সরি বন্ধুরা, হঠাৎ করেই বিয়েটা করে ফেললাম, তোমাদের কাউকে জানাতে পারলাম না। ম্যারিড উইথ আহিয়া রহমান, পিচ্চির বউ। ইয়া আল্লাহ, এই মেয়ে এইসব কি পোস্ট করছে? আমার সুন্দরী সুন্দরী ফেসবুক গার্লফ্রেন্ডদের কি হইব? পোস্টে দেখছি লাইক থেকে অ্যাংরি রিয়েক্টই বেশি পড়ছে। ফ্রেন্ড লিস্টে ঢুকে খেলাম আরেকটা ধাক্কা। আমার তো 1420 জন ফ্রেন্ড ছিল, এখন 300 জন হলো কি করে? ব্লক লিস্টে ঢুকে দেখলাম সব মেয়ে ব্লক খেয়ে উড়াউড়ি করছে। মেয়েটা একদিনেই আমার ফেসবুকের রূপ বদলে দিল। রাগের মাথায় ফেসবুক ডিএক্টিভ করে বেরিয়ে আসলাম। মেয়েটাকে ফোন দিলাম, ফোন ধরার সাথে সাথেই বললাম, আমি এই মেয়ে, তুমি আমার ফেসবুকে কি অবস্থা করছো? তোমাকে বলেছিলাম না আমার এডতে ঢুকে উল্টা পাল্টা কিছু না করতে। তুমি তো আমার সব শেষ করে দিলে, আমার সব সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ডদের ব্লক মারছ। এই কথাটি বলেই জিহ্বাতে খামর দিলাম। এ কি বললাম আমি? এখন গুন্ডিটা তো আমায় আস্ত খেয়ে ফেলবে। আহিয়া, এই কি বললি তুই? তোর গার্লফ্রেন্ডও আছে? আরে গার্লফ্রেন্ড বললাম কোথায়? বললাম ফ্রেন্ড। আহিয়া, আমারে কি বোকা পাইছস নাকি? যে তুই যা বলবি আমি তাই শুনব। বল, তোর গার্লফ্রেন্ড কয়টা আছে? কান্না কান্না কণ্ঠে, আমি সত্যি বলবো না মিথ্যা বলবো? আহিয়া, সত্যি বলবি, মিথ্যা বললে হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ফেলে দিব। আমি ও মাগো, এ তো পুরা গুন্ডি। আচ্ছা, হাত পা ভাঙতে হবে না, সত্যিটাই বলছি। আহিয়া, হুমম বল। আমি আমতা আমতা করে বললাম, না মানে আসলে 3টা আছে। আহিয়া, কি হহতর এতগুলা গার্লফ্রেন্ড আছে? এবার মনে হয় কেঁদেই দিছে। আমি এতগুলা কোথায়, মাত্র 3টা, আর এদেরকে আমি ভালোটাল বাসি না।
ওরা শুধু ফেসবুক গার্লফ্রেন্ড। এদের সাথে শুধু টাইম পাস করি। আহিয়া টাইম পাস না? তর টাইম পাস করা আমি বের করব বিয়ের পর, রাগী কণ্ঠে। আমি আচ্ছা আহিয়া তুমি কি আমাকে ভালোবাসো? আমি জানি আহিয়া আমাকে ভালোবাসে, তবুও ওর মুখ থেকে শোনার জন্য বললাম। আহিয়া তকে আমি ভালোবাসতে যাব কেন? মিথ্যে বলল। আমি আচ্ছা তাহলে আমি আমার গার্লফ্রেন্ডদের কাছে যাই। আহিয়া টেং ভেঙে ফেলব। আমি আমার পা ভাঙলে তো তোমাকেই সবাই টেং ভাঙা জামাইয়ের বউ বলবে। আহিয়া সেটা পরে দেখা যাবে। আর শুন, আজ থেকে তুই আর একটা মেয়ের সাথেও কথা বলবি না। আমি হুমম। আহিয়া কোনো মেয়ের দিকে তাকাবি না, ওকে? আহিয়া ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দিবি না, ওকে? আমি হুমম। আহিয়া দেখাবিও না, ওকে? খালি ফেসবুক চালাবি, ওকে? আমি হুমম আচ্ছা। মেয়েটার এইসব প্রশ্ন শুনে মুস্কি মুস্কি হাসছি আর উত্তর দিচ্ছি। আহিয়ার সাথে কথা বলা শেষ করে অফিসে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চমকে উঠলাম। এই মেয়ে এখান কি করছ? আহিয়া এখানে কি করছে? স্বপ্ন দেখছি না তো? আহিয়ার হাতে জুড়ে একটা চিমঠি কাটলাম। আউচ! আহিয়া ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। আহিয়া তুই আমাকে এত জোরে চিমঠি কাটলি কেন? আমি মনে করছি আমি স্বপ্ন দেখতেছি, তাই স্বপ্ন না বাস্তব তা বুঝার জন্য চিমঠি কাটলাম। আহিয়া তাই বলে এত জোরে চিমঠি দিতে হবে? আর আমাকে কেন চিমঠি কটলি? নিজেকে নিজে চিমঠি কেটে দেখতে পারলি না? আমি সরি, মুখ বাঁকানো আছে এখন। আহিয়া আচ্ছা এখন উঠে ফ্রেশ হ, আমরা আজ ঘুরতে বের হব। আমি যাব না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। যাও তুমি বাড়িতে যাও, সপ্তাহে একদিন ছুটি পাই, এই একটা দিনও কি ভালো করে ঘুমাতে পারবো না নাকি? পিলজো তুমি বাড়ি যাও, অন্য একদিন ঘুরতে যাব। আহিয়া তুই উঠবি কিনা বল। না আমার অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি যা করার কর, কিন্তু আমি উঠছি না। আমি এই কথাটি বলার সাথে সাথেই মেয়েটা হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আমি আবার বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুমে চোখ লেগে আসছিল, এমন সময় আমার শরীরে গরম কিছু অনুভব করলা। লাফ দিয়ে উঠলাম। কি আমার শরীর পানি আসল কি করে, তাও আবার গরম পানি। দাঁড়ি উপরে ছাদের দিকে তাকালাম, না ছাদটা ঠিকই আছে, আর ছাদ ভাঙারও কথা না। পাশে তাকিয়ে দেখি আহিয়া হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর বুঝতে বাকি রইল না এই কাজটা মেয়েটারই। এই মেয়ে আমার শরীরে গরম পানি ঢাললে কেন? আহিয়া বেশ করেছি, আর এখন যদি না উঠিস তাহলে ফুটানো গরম পানি এনে ঢালবো। এখন তো শুধু হালকা গরম পানি ঢাললাম। এই গুন্ডি মেয়েটাকে দিয়ে বিশ্বাস নাই। সত্যি সত্যি যদি ফোটানো গরম পানি এনে দেয়, তার চেয়ে বরং উঠে পড়ি। আচ্ছা আমি উঠছি, তুমি বাইরে যাও। আহিয়া কেন? আমি বাইরে যাব কেন? আমার সামনেই তুমি ওয়াশরুমে যাও। আমি না, তোমার সামনে উঠতে পারবো না। সমস্যা আছে। আহিয়া কিসের সমস্যা? আসলে আমার পরনে ছোট পেন্ট পরা, আন্ডার ওয়ার্ড আর কি, এই পেন্ট নিয়ে আমি তোমার সামনে উঠতে পারবো না। এতক্ষণ আমার শরীর একটা পাতলা চাদর দিয়ে ঢাকা ছিল। ওঠে পর আমার সামনে লজ্জা কিসের? তাছাড়া কিছুদিন পর তো আমাদের বিয়ে হবেই, তাই লজ্জা করার কিছু নাই। ওঠে পর আমি উঠতে পারবো না, আমার লজ্জা করে। আহিয়া কি তুই উঠবি না? কথাটি বলেই আহিয়া আমার চাদর ধরে জুড়ে টান দিল। চাদরটা আমার শরীর থেকে সরে গেল। ইয়া আল্লাহ, এই মেয়ে কি করল? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। মেয়েটা দেখছি দাঁত বের করে হাসছে, লজ্জা শরম নাই নাকি কিছু মেয়েটার?
আমি আমার বেডের এদিক ওদিক খুঁজে কিছু না পেয়ে দিলাম এক দৌড় ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তোয়ালে জড়িয়ে বের হলাম ওয়াশরুম থেকে। মেয়েটাকে দেখতে পারছি না, কোথায় গেল? মনে হয় আম্মুর কাছে গেছে। আমি দরজা আটকিয়ে এসে দেখি আমার বিছানায় নীল একটা শার্ট আর কালো একটা প্যান্ট রাখা আছে। মনে হয় আহিয়া রেখে গেছে। তোয়ালে খুলে প্যান্টটা হাতে নিলাম। হঠাৎ মেয়েটা বেলকুনি থেকে বেরিয়ে আসল। আমি জুড়ে চিৎকার দিয়ে উঠলাম, আহিয়া ও আমার সাথে চিৎকার দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি করে আবার তোয়ালে জড়িয়ে নিলাম। কি লজ্জা সব দেখে ফেলল মেয়েটা। আমি, এই মেয়ে তুমি এখানে কি করছিলে? আহিয়া, আমি বেলকুনিতে দাঁড়িয়েছিলাম। আহিয়াও লজ্জা পেয়েছে। আমি, ঠিক আছে তুমি আম্মুর রুমে যাও, আমি খাপড় বদলিয়ে আসছি। আহিয়া, হুমম আচ্ছা বলে আহিয়া চলে যাচ্ছিল। আমি, এই মেয়ে দাঁড়াও। আহিয়া, কি? আমি কিছু দেখ নাই তো। আহিয়া, নাহহ কিচ্ছু দেখি নাই বলেই আহিয়া একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। 444। আমি রেডি হয়ে আহিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। গাড়িতে উঠতে যাব তক্ষুনি আহিয়া বলল, আহিয়া আমরা গাড়িতে যাব না, রিকশা দিয়ে যাব। আমি একটা রিকশাকে ডেকে রিকশাতে উঠলাম। মেয়েটার সাথে রিকশায় বসতে কেন জানি ভয় ভয় করতেছে। গুন্ডি মেয়ে তো, তাই মনে হয় এরকম ভয় করছে। আমি এক সাইডে চেপে বসলাম। আহিয়া উঠলামাকে বলল, আহিয়া এত চেপে বসছ কেন, পড়ে যাবা তো। এই বলে আহিয়া আমাকে নিজের আরও কাছে নিয়ে গেল। রিকশা আপন গতিতে চলতে থাকল। দুজন চুপচাপ বসে আছি। আমি বললাম, আমরা কোথায় যাচ্ছি আহিয়া? আহিয়া, গেলি দেখতে পারবি। আমি, আচ্ছা। আমি আবার চুপ হয়ে গেলাম। 20 মিনিট পর রিকশা একটা কলেজের সামনে এসে থামল। একই মেয়েটা আমাকে কলেজে নিয়ে এল কেন? এই মেয়ে, তুমি আমাকে কলেজে নিয়ে এলে কেন? আহিয়া, কলেজের ভিতরে গেলেই বুঝতে পারবি কেন নিয়ে এসেছি। এখন এত কথা না বলে রিকশা থেকে নাম। আমি রিকশা থেকে নেমে ভাড়াটা দিয়ে মেয়েটাকে বললাম, চল। আহিয়া আমার হাতে হাত রেখে টানতে টানতে কলেজের ভিতরে নিয়ে গেল। মেয়েটার সাথে কলেজে ঢুকতেই কোথায় থেকে যেন অনেকগুলা মেয়ে এসে আমাদের সামনে দাঁড়াল। সবার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, কিরে আহিয়া, শেষ পর্যন্ত তর বরকে আমাদের সামনে নিয়েই আসলি? আমি বললাম, আসলে আপু আপনি ভুল করছেন, আমি ওর বর না। আমাদের এখনো বিয়ে হয় নাই, আমি ওর হবু বর। আরেকটা মেয়ে বলল, বিয়ে হয় নাই তো কি হইছে, একদিন তো ওর বর হবেনি, আগে থেকে ডাকলে সমস্যা কি? অন্য আরেকটা মেয়ে বলল, দুলাভাই আপনি কিন্তু অনেক কিউট, আপনার মতো একটা বর যদি আমার হতো। আহিয়া, এই রিয়া, ওর দিকে একদম চোখ দিবি না, ও শুধু আমার, আর কারো হতে দিব না। আহিয়ার কথা শুনে বুঝতে পারলাম মেয়েটা আমাকে সত্যিই অনেক ভালোবাসে। তাই এই সুযোগে মেয়েটার সাথে কিছুক্ষণ মজা নিয়ে নেই। আমি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, আপনিও কিন্তু অনেক কিউট, আপনার মতো যদি আমার একটা বউ হতো কতই না ভালো হতো আমার। এই কথাটা শুনে সবাই জুড়ে হাসতে লাগল। আর এদিকে আহিয়া তো তেলে বেগুনে জ্বলছে। আহিয়া, এই তুই কি বললি? আমার কলার চেপে ধরে, সত্যি করে বল, রিয়া কি আমার থেকেও সুন্দর? আমি, আরে সবার সামনে আমার মান ইজ্জত সব পালস্টিক করে ফেলছ তো। ছাড় আমার কলার। আহিয়া, আগে বলকে বেশি সুন্দর আমি নাকি রিয়া? আমি সত্যি বলছি, তুমি ওর থেকে অনেক সুন্দর। আহিয়া, তাহলে বললি কেন যে রিয়া তর বউ হলে ভালো হতো? আমি, আরে এটা তো মজা করে বলছি। আহিয়া, সত্যি তো? আমি, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কলার ছাড় পিলজ, সবাই হাসছে। আহিয়া, যা ছাড়লাম। এরকম মজা ভবিষ্যতে আর করলে তর খবর আছে। এদিকে আহিয়ার বান্ধবীরা আহিয়ার এই রকম কর্মকাণ্ড দেখে থ হয়ে আছে।
যে মেয়েটা ছেলেদের সাথে কথা বলাতো, দূরে তাক ছেলেদের সামনে গেলেই হাত পা কাঁপত, সেই মেয়েই আজ একটা ছেলের কলার চেপে ধরল। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিয়া, কিরে আহিয়া, তর এত সাহস আসল কোথায় থেকে? আহিয়া, আমার হবু বর ভুল করলে তো শাসন করবই, এখানে সাহসের কি আছে? রিয়া, তুই না বলছিলি তর ছেলেদেরকে অনেক ভয় লাগে? আহিয়া, গুন্ডা ছেলেদের তো ভয় লাগেই, তাই বলে কি নিজের বরকেও ভয় পেতে হবে নাকি? রিয়া, হুমম, তাও ঠিক। আহিয়া, আমরা এখন যাই, অন্য আরেকদিন ওকে নিয়ে আসব কলেজে। সবার থেকে বিদায় নিয়ে আহিয়াকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আহিয়ার শাসন আর খুনসুটিতে কেটে গেল 2 বছর। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। আহিয়া এখনো আগের মতোই রয়ে গেছে। গুন্ডিগিরিটা আগের থেকেও বেড়ে গেছে, কিন্তু এই গুন্ডিগিরির মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেটা আমি এই 2 বছরে বুঝতে পারছি। আহিয়া যে আমাকে ভালোবাসে সেটা সে আমাকে বুঝতে দেয় না। জানি না আমার সাথে কেন এমন করে। আহিয়া এখনো আমাকে আগের মতোই তুই তুকারি করেই ডাকে। আর আহিয়া আমাকে সব সময় ঝাড়ির উপরে রাখে, সব সময় শুধু বলে, এটা করিস না কেন, ওইটা করিস কেন। যাই হোক, গুন্ডিটাকে একটা ফোন দেই। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করল। আমি, হ্যালো, কি করছো জানো? আহিয়া, ওই তরে আমি বলছিলাম না আমাকে তুই জানো টানো ওইসব ডাকবি না। আমি তো কি ডাকব গো? আহিয়া, আন্টি ডাকবি, শয়তান ছেলে নাম ধরে ডাকবি সব সময়, অনেক রাগী কণ্ঠে বলল। আমি ওকে আন্টিই ডাকব, অহহ, সরি, নাম ধরেই ডাকব। আহিয়া, শয়তান ছেলে, তর শয়তানি আমি বের করব বিয়ের পরে, আর তো মাত্র 3 দিন। 3 দিন পরেই বুঝতে পারবি আমি কি। এই নিয়ান, ওঠ, কয়টা বাজে খবর আছে? আমি, আহহ আম্মু, আরেকটু পরে উঠি না। আম্মু, তুই উঠবি নাকি আমাকে পানি আনতে হবে? আমি, আরে উঠতেছি তো, পানি আনতে হবে না। এত সকাল সকাল ওঠে কি করব আম্মু? আম্মু, আজ না তর গায়ে হলুদ। আমি, গায়ে হলুদ তো রাতে, এত সকালে কি করব? আম্মু, এখন ওঠে ফ্রেশ হয়ে তর আন্টিকে নিয়ে আয় এয়ারপোর্ট থেকে। আমি, আন্টি মানে? কোনো আন্টি? আম্মু, তর মীরা আন্টি। মীরা আন্টি মানে? আমি লাফ দিয়ে উঠলাম। ওই পিচ্ছিটাও আসবে নাকি? মাই গড, তাহলে তো আমি শেষ। আসলে আমি পিচ্ছি বলছি আমার ফুফাত বোনকে, ছোটবেলা থেকেই আমার পিছে পিছে লেগে থাকত। আমাকে কোথাও একা পেলেই জড়িয়ে ধরত। দাড়ি 4 বছর হলো ওরা লন্ডন চলে গেছে। আজ নাকি আবার আসছে। এখন যদি আবার আগের মতো করে, তাহলে তো আহিয়া আমাকে শেষ করে ফেলবে। এত কিছু না ভেবে এদেরকে আগে নিয়ে আসি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট পৌঁছতেই দেখলাম সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সাইমা কোথায়? সেই পিচ্ছিটা, আমার ফুফাত বোন, মনে হয় আসে নাই। আহহ, ভালোই হয়েছে, হাফ ছেড়ে বাছলাম। ওদের পাশে দেখছি একটা মেয়েও দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আবার কে? ওদের সামনে যেতেই দেখলাম, আরে ওই মেয়েটা তো সাইমা। এই পিচ্ছি এত বড় হলো কি করে? ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে। কান্না কান্না ভাব নিয়ে আমাকে বলল, বিয়ে করছো আর আমাকে একবার জানালেও না। আমি চুপ। মীরা আন্টি, ওই তোরা এখানে কি ফিসফিস করছিস? বাড়িতে চল। আমি, হুমম আন্টি, চলুন, গাড়িতে উঠুন। ওদেরকে বাড়িতে নিয়ে আসার পর সবাই অনেকদিন পর আন্টিদের পেয়ে ঘিরে ধরল। অনেকে অনেক প্রশ্ন করছে আর আন্টিরা এক এক করে উত্তর দিচ্ছে।
আমার অনেক গরম লাগছে তাই ভাবলাম গোসলটা সেরে নেই। আমার রুমে এসে যেই দরজাটা লাগাতে যাব তখনই সাইমা এসে দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি সাইমাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু সাইমা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি নিয়ান। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি এই বিয়েটা করতে চাইছো না। মামা মামি তোমাকে জোর করে বিয়েটা করাচ্ছেন। চলো না নিয়ান, আমরা পালিয়ে যাই। আমি তোকে কে বলেছে যে আমি এই বিয়েটা করতে চাইছি না? সাইমা, আমি তখনই বুঝে গেছিলাম যখন তোমাকে আমি এয়ারপোর্টে বিয়ের কথা জিজ্ঞেস করেছিলাম তখন তোমার চুপ থাকাতেই আমি বুঝে গেছি যে তুমি এই বিয়েটা করতে চাইছো না। আমি মেয়েটার কথা শুনে হাসব নাকি কাঁদব বুঝে উঠতে পারছি না। সাইমাকে রুম থেকে বের করে দিয়ে আমি দরজা লাগিয়ে দিলাম। মেয়েটা সত্যিই হাফ মেন্টাল। আমার চুপ তাকাতে নাকি বুঝে গেছে আমি ওকে ভালোবাসি। হা 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 হা। এদিকে আমার চিন্তা হচ্ছে যদি আহিয়ার সামনে আমাকে এরকমভাবে জড়িয়ে ধরে তাহলে তো আহিয়া আমাকে মেরাই ফেলবে। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে আসলাম। বিছানায় শুধু শরীরটা লাগিয়েছিলাম তখনই দরজায় টকটক আওয়াজ করছে কে যেন। দরজার বাইরে থেকে কে যেন আমায় ডাকছে। আমি গলা উঁচিয়ে বললাম, কে? কোনো উত্তর পেলাম না। আরও জুড়ে জুড়ে দরজা ধাক্কাতে লাগল। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতেই সাইমা রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। আমি, এই তুই এত রাতে আমার রুমে কি করছিস? সাইমা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। আমি কি হো হো, পাগল হয়েছিস নাকি? সাইমা, হুমম, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি, সাইমা বোন পিলজো, এমন করিস না। তর রুমে গিয়ে ঘুমা, কেউ দেখে ফেললে কিনা কি ভাববে? সাইমা, যে যাই ভাবুক আমি তোমার সাথেই ঘুমাবো। আসলে মেয়েটার মাথায় সত্যি সত্যি সমস্যা আছে। ছোটবেলা থেকেই কোনো সময় কি করে নিজেও জানে না। আমি, পিলজো বোন, তোর পায়ে পড়ি, তুই তর রুমে যা। সাইমা, এই কি করছো? পা ছাড়, আমি যাচ্ছি। আহোহো হাল্লাহ, যা বোন যা, তাড়াতাড়ি যা, কেউ দেখার আগে। সাইমা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে আবার বিছানায় গা এলিয়ে দিলাম। টেনশনে ঘুম আসছে না। মেয়েটা যদি বিয়ের পর এই রকম করে তাহলে আহিয়া তো আমায় আস্ত খেয়ে ফেলবে। সকালে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙল। এত সকালে আবার কে ফোন দিল? নাম্বারটা না দেখেই রিসিভ করে বললাম, আপনি যাকে ফোন দিয়েছেন সে এখন গভীর ঘুমে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন দিন। কথাটি বলেই ফোনটা কেটে দিলাম। ঘুম লেগে আসছিল তখনই আবার মোবাইল বেজে উঠল। এবার নাম্বারটা দেখলাম, আরে গুন্ডিটা ফোন দিয়েছে। আমি এসব কি বলে ফেলেছি। ভয় ভয় ফোনটা রিসিভ করলাম। আহিয়া, ওই আজকে না তর বিয়ে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি কার বিয়ে গো? আহিয়া, দেখ আজ আমায় রাগাস না। আজ আমি রাগারাগি করতে চাইছি না। নিজের ভালো চাস তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে যা। দাঁড়ি। আমি, আচ্ছা আচ্ছা উঠছি, এত রাগ দেখানোর কি আছে? আহিয়া, হুম তাড়াতাড়ি ওঠ। এই কথাটা বলেই ফোনটা কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই আম্মু সামনে পড়ল। আম্মু, কিরে তুই এখন উঠছিস ঘুম থেকে? আমি তো ভাবলাম তুই আরও আগেই ওঠে গেছিস তাই তোকে ডাকলাম। ও না, তাড়াতাড়ি কর, 10টা বেজে গেছে। একটার সময় তোদের কনে বাড়ি যেতে হবে। ওদিকে দেখ সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে, আর তুই বর হয়েও কোনো খবর নাই। কথায় আছে না, যার বিয়ে তার নাম নাই। পাড়া পড়শির ঘুম নাই।
আমি আরে আম্মু যাচ্ছি তো, এত বকাবকি করার কি আছে? বন্ধুরা সবাই আমাকে পাঞ্জাবি পাজামা পরাচ্ছে। আমি কিরে এত ভারী কেন এই পাঞ্জাবি? এটা পরে আমাকে সারাদিন থাকতে হবে নাকি? সায়ান হুমম রে মামু, বুঝবি আজকে বিয়ে করা কত মজা লাগে। আমার যখন বিয়ে হয়েছিল আমাকে একেবারে মূর্তি বানিয়ে বসিয়ে রেখেছিল। আম্মু এসে বলল, কিরে তোদের শেষ হয়েছে কি? এদিকে বরযাত্রীরা তো সবাই বেরিয়ে পড়েছে। সায়ান জি আন্টি শেষ। আম্মু তাহলে তাড়াতাড়ি আসো। আম্মু আব্বুকে সালাম করে কনের বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। হঠাৎ সাইমা এসে বলল, এই তোমরা সর, আমি নিয়ানের সাথে যাব। সাইমা আমার থেকে ছোট হলেও আমাকে সবসময় নাম ধরেই ডাকে। সাইমা সবাইকে সরিয়ে আমার পাশে চেপে বসল। আমি এই সাইমা, তুই মেয়েদের গাড়িতে যাবি, আমার গাড়িতে কেন আসলি? সাইমা না, আমি তোমার সাথেই যাব। আমি আচ্ছা আমার সাথেই যাবি, কিন্তু আমার একটা শর্ত আছে। সাইমা কি শর্ত? আমি তুই বিয়ে বাড়িতে আমার থেকে 10 হাত দূরে থাকবি। সাইমা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বললাচ্ছা ঠিক আছে। 40 মিনিট জার্নির পরে আহিয়াদের বাড়িতে আসলাম। গাড়িতে এসি থাকা সত্ত্বেও আমি অনেক ঘেমে গেছি, কারণ গাড়িতে সাইমা আমাকে এমনভাবে চেপে বসেছিল যে আমি একটুও নাড়চাড়া করতে পারি নাই। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি। সালার বন্ধুরা আমাকে একা ফেলে মেয়ে পটাতে চলে গেছে। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে আমাকে কবুল পরিয়ে গেলেন। তারপর সবাই এসে আমাকে কনের কাছে, মানে আহিয়ার কাছে নিয়ে গেল। আহিয়াকে কনে রূপে দেখে আমি আবারও ক্রাশ খেলাম। নতুন করে আহিয়ার প্রেমে পড়লাম। আমি হা করে আহিয়ার দিকে তাকিয়ে তাকলাম। আহিয়া আর আমি সোফাতে বসা ছিলাম। হঠাৎ আহিয়া আমাকে কোমরে জুড়ে একটা চিমঠি কাটল আর আমাকে কানে কানে বলল, এমন হা করে কি দেখিস? আমি আহিয়ার চিমঠি খেয়ে সবার সামনেই জুড়ে চিৎকার দিয়ে উঠলাম। আহিয়ার বান্ধবীরা বলল, কি হলো দুলাভাই, এত জুড়ে চিৎকার দিয়ে উঠলেন কেন? আমি নাম মানে পাপায় কি যেন কামড় দিল। কনে বিদায়ের সময় আহিয়ার সে কি কান্না! ওর কান্না দেখে আমার মনে হলো এই রকম কাঁদতে আমি কাকে যেন দেখেছিলাম। এই কান্না আমার অনেক পরিচিত মনে হল, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। পরে নিজেই নিজের মাথায় থাপ্পড় দিয়ে বললাম, আমি আবার ওর কান্না কোত্থেকে দেখব? আজই তো ওকে প্রথম কান্না করতে দেখলাম। আহিয়ার বাবা আহিয়াকে আমার হাতে তুলে দিলেন। সারাটা রাস্তা কান্না করতে করতে এসেছে আহিয়া। বাড়িতে আসার পর সবাই কনেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি যে বর তার কোনো খবরই নাই। এমনকি আমার নিজের আম্মুও আমার দিকে চেয়েও দেখল না। সে তার নতুন মেয়েকে নিয়ে ব্যস্ত। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করি নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি বাসর গড়ে আমি যাব না। অনেক ভয় করছে গুন্ডিটা কি যে করব ওর পাশে গেলে, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ওই রুমে কিছুতেই যাব না। বন্ধুরা অনেক জোরাজুরি করছে যে তাড়াতাড়ি তর রুমে যা, তর বউ একা একা বসে আছে মনে হয়। কিন্তু আমি জেদ ধরে বসে আছি যে আমি বাসর গড়ে যাব না। শেষ পর্যন্ত বন্ধুরা আর কোনো উপায় না পেয়ে আমাকে সবাই ধরে তলে নিয়ে যেতে লাগল। আমি বললাম, আরে কি করছিস তোরা, নামা, আমাকে নামা, আমি হেঁটেই যাব। অনেক সাহস জুগিয়ে হেঁটে হেঁটে আমার রুমের দরজা পর্যন্ত আসলাম, কিন্তু দরজার সামনে আসতেই সব সাহস উড়ে গেল। আবার দাঁড়িয়ে পড়লাম।
ভিতরে যেতে ভয় করছে। বন্ধুরা আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জুড়ে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমার তো অবস্থা খারাপ, হাত পা কাঁপছে। দরজা ভিতর থেকে লাগিয়ে দিয়ে আহিয়ার দিকে তাকালামা। আহিয়া ইয়া বড় ঘুমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি ভয়ে ভয়ে আহিয়ার দিকে এগিয়ে গেলাম। আহিয়া আমাকে অবাক করে দিয়ে বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করল। আমি এই কি করছো? ওঠ। আহিয়া স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তুমি রুমে আসতে এত দেরি করলে কেন? আহিয়ার এরকম ব্যবহার দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মেয়েটা আমাকে তুই তুই ছাড়া ডাকত না, আজ সেই মেয়েই আমাকে তুমি করে ডাকছে। দাঁড়ি। আহিয়া কি অবাক হলে তো? তোমাকে আমি বলেছিলাম না বিয়ের পরই বুঝতে পারবে আমি কে। আমার চোখের দিকে তাকিয়ে দেখত আমায় চিনতে পার কিনা। আমি আহিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকার পর আমার একটা সন্দেহ হল। আমি ভালো করে আহিয়াকে দেখতে লাগলাম। এখন আমার সন্দেহটা আরও বেড়ে গেল। আমি মেয়েটাকে পিছন দিকে দাঁড় করিয়ে ব্লাউজের হুক খুলতে লাগলাম। খারাপ কিছু ভাববেন না, এখানেও রহস্য আছে। একটা হুক খোলার পর অনেক বড় একটা শকট খেলাম। আমি তিথি, তুই? আপনারা হয়তো ভাবছেন এই তিথিটা আবার কে? আসলে আহিয়াই হচ্ছে সেই তিথি। চলেন ঘুরে আসি ৮ বছর আগে। ৮ বছর আগে তিথি আমাদের পাশের বাসায় ওর মামা মামির সাথে ভাড়াটিয়া থাকত। বাসাটা আমাদেরই। তখন তিথি অষ্টম শ্রেণীতে পড়ত, আর আমি এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছিলাম। তিথি সব সময় আমাদের বাসাতেই থাকত। আম্মুর সাথে তিথির অনেক ভাব ছিল। আম্মুর সাথে কাজে সাহায্য করত। তিথিকে আমার একদম সহ্য হতো না। আমার সব জিনিসে ভাগ বসাত, আর সারা দিন আমার পিছে পিছে লেগে থাকত। আর আম্মু তিথির সাথে এমন ব্যবহার করত যেন তিথি তার ছেলের বউ। আজ আমার কলেজের প্রথম দিন, তো রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি, এমন সময় পাশের বাসার আন্টি ডাক দিলেন, তিথির মামি। পেছনে তাকিয়ে দেখি তিথির মামি আর তিথি স্কুল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি, জি আন্টি বলেন। আন্টি তুমি কি কলেজে যাচ্ছ বাবা? আমি, জি আন্টি। আন্টি আজ তিথির মামা বাসায় নেই, তুমি কি তিথিকে একটু স্কুলে নামিয়ে দিতে পারবে? এই পিচ্ছিটাকে আবার বুঝি স্কুলে পৌঁছে দিতে হবে। অসহ্য একটা, মনে মনে বললাম। পিচ্ছি দেখছি আজ অনেক সেজেছে, মনে হয় যেন কোথাও বেড়াতে যাচ্ছে। আমি, আচ্ছা আন্টি ঠিক আছে, এই তিথি আয়। তিথিকে নিয়ে রিকশাতে উঠলাম। আমি যতটা সম্ভব এই পিচ্ছির পাশ থেকে সরে বসলাম। তিথি, এই এত চেপে বসছ কেন? পড়ে যাবে তো। আমার হাত ধরে টান দিয়ে নিজের পাশে নিয়ে গেল তিথি। ২০ মিনিট পর রিকশা তিথির স্কুলের পাশে এসে থামল। তিথি রিকশা থেকে নেমে গিয়ে বলল, যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যেও পিলজো। আমি, আচ্ছা। তর স্কুল কয়টায় ছুটি হয়? তিথি, ২টায়। তিথিকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আমার কলেজে চলে আসলাম। আজকে প্রথম দিন বলে বেশি কাজ হল না। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তিথির স্কুলে চলে আসলাম। কিন্তু তিথিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে ঢুকে দেখলাম তিথি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই ওর একটা বান্ধবী বলল, ওই তিথি দেখ, তোর বয়ফ্রেন্ড চলে এসেছে।
আমি কিছু বললাম না। তিথিকে নিয়ে রিকশাতে উঠলাম। আমি এই তিথি তুই তর বান্ধবীদের আমার কথা কি বলেছিস? রাগী ভাব নিয়ে বললাম। তিথি কই কিছু বলি নাই তো। আমি তাহলে আমাকে তর বান্ধবী তর বয়ফ্রেন্ড বলল কেন? তিথি তোমাকে বলে নাই তো, রিয়া। জেনিয়ার বয়ফ্রেন্ডের কথা বলেছে। মিথ্যা বলল। আমি আর কিছু বললাম না। বিকালে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম। হঠাৎ তিথি হাতে একটা বাটি নিয়ে রুমে ঢুকল। তিথি এই নাও তোমার জন্য পায়েস বানিয়ে এনেছি। আমি এই তুই সব সময় আমার জন্য এইগুলা বানাস কেন? আমি কি হই তর যে আমার জন্য তোকে এগুলা বানাতে হবে? তিথি তুমি তো আমার সব আস্থে আস্থে বলল। তবুও আমি শুনে ফেললাম। আমি এই কি বললি তুই? তিথি আমার দিকে আর চোখে চেয়ে থাকল। দাড়ি হঠাৎ আমাকে অবাক করে দিয়ে গালে চুমু খেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগল। পিচ্চি একটা মেয়ে আমাকে চুমু খেল, এই কথাটা ভাবতেই আমার সারা শরীর রাগে জ্বলছে। তাই রাগ কন্ট্রোল না করতে পেরে হাতের কাছে একটা দাঁড়ালো ফল কাটার ছুরি ছিল। দাড়ি সেটা ছুঁড়ে মারলাম তিথির দিকে। ছুরিটা গিয়ে পড়ল তিথির পিঠের উপর। তিথি অনেক জোরে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠল। ছুরিটা অনেক জোরে ছুঁড়ে মারার কারণে তিথির জামা ছিঁড়ে গিয়ে অনেকটা কেটে রক্ত বের হতে লাগল। এদিকে তিথি জুড়ে জুড়ে কান্না করতে লাগল। আম্মু ওর কান্না শুনে আমার রুমে আসল। আমিও এগিয়ে গেলাম। অনেক রক্ত পড়ছে। তিথি রক্ত দেখে অজ্ঞান হয়ে গেল। আম্মু তিথির রক্ত দেখে কান্না করতে লাগল। তিথিকে আমি পাজকোলা করে তুলে গাড়িতে এনে তুললাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিথির মামা মামিও ছুটে আসলেন হাসপাতালে। অনেক জায়গা কেটে গেছিল তাই 3টে সেলাই লাগল তিথির কেটে যাওয়া স্থানে। তিথির জ্ঞান ফিরে আসার পর তিথিকে সবাই জিজ্ঞেস করতে লাগল কিভাবে কাটল। আমি কিছু বলতে যাব তখনই তিথি আমাকে আটকে দিয়ে বলল, তিথি পড়ে গিয়ে কিসের সাথে লেগে কেটে গেছে খেয়াল করি নাই। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমাকে বাঁচাতে এই পিচ্চিটা মিথ্যে বলল। আর আমিই কি না। আমার অনেক খারাপ লাগতে লাগল। রাতেই তিথিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। রাতে ঘুম আসছে না আমার জন্য। মেয়েটাকে এত কষ্ট পেতে হলো। সকালে গিয়ে সরি বলে আসতে হবে। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। তিথির কথা মনে পড়তেই ভাবলাম একবার দেখে আসি। ঘোরের ভিতরে ঢুকে দেখলাম তিথির মামা মামি সোফাতে বসে আছেন। আমি তিথির মামিকে বললাম, আমি আন্টি তিথি কই? আন্টি ওর রুমে বাবা। আমি আচ্ছা আন্টি, আমি তিথিকে দেখে আসি। আন্টি আচ্ছা যাও বাবা। আমি তিথির রুমে গিয়ে দেখলাম তিথি একদিকে কাত হয়ে শুয়ে আছে। তিথি আমাকে দেখে মুখ গুমোরা করে বলল, আমাকে আবার মারতে আসছো? আমি তিথি কলকের ঘটনার জন্য সরি রে। দাড়ি আমাকে মাফ করে দে পিলজো। তিথি মাফ করতে পারি, তবে একটা শর্তে। দাড়ি আমি কি শর্ত? তিথি এখন থেকে আমাকে ভালোবাসতে হবে। আমি দেখ তিথি তুই এখনো অনেক ছোট। এরকম পাগলামি করিস না। আর আমার প্রতি তর যে ভালোবাসা আসলে এটা ভালোবাসা না, এটা এক ধরনের ভালো লাগা। দাড়ি তিথি তুমি বলতে চাচ্ছ আমি এখনো পিচ্ছি রয়ে গেছি? আচ্ছা দেখে নিও, একদিন তোমাকে এই পিচ্ছিটাকেই বিয়ে করতে হবে। কান্না করতে করতে বলল। আমি আর কিছু না বলে চলে আসলাম। আজ সারাদিন মন খারাপ ছিল।
রাতেও ঘুম আসছে না, শুধু তিথির কথা মনে পড়ছে। মেয়েটা মনে হয় আমাকে সত্যই ভালোবাসে। বিছানায় অনেক গড়াগড়ি করছি কিন্তু ঘুম আসছে না, শুধু তিথির কথা মনে পড়ছে। বুঝলাম না আমি কেন ওই মেয়েটার কথা ভাবছি। চোখ বন্ধ করতেই পিচ্চিটার হাসিমাখা মুখ ভেসে উঠছে। হয়তো আমিও তিথিকে ভালোবেসে ফেলেছি। দাঁড়ি, যাই হোক এখন ঘুমানোর চেষ্টা করি। সকালে তিথিকে গিয়ে বলবো যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে তিথিদের বাসার সামনে গিয়ে দেখি তাদের বাসায় তালা ঝুলানো। আমি আম্মুকে এসে জিজ্ঞেস করলাম, এদের বাসায় তালা ঝুলানো কেন? আম্মু যা বলল তা শুনে আমি বড় একটা শক খেলাম। আম্মু বলল ওরা নাকি সকালে চলে গেছে বাসা থেকে। আমি কোথায় গেছে আম্মু? আম্মু সেটা কি আমায় বলে গেছে নাকি? রাগী কণ্ঠে। সেদিনের পর থেকে তিথিকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। আর এতদিন তিথি আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি তাকে চিনতে পারি নাই। আজ যখন আমাকে বলল ওর চোখের দিকে তাকিয়ে দেখে, তখন ওর চোখের দিকে তাকিয়ে আমি কিছুটা বুঝতে পারি যে ওই তিথি। তারপর যখন আহিয়ার ব্লাউজের হুক খুলে সেই সেলাইয়ের দাগ দেখতে পাই, তখনই আমি শিওর হয়ে যাই আহিয়া হলো সেই তিথি। দাঁড়ি, আমি এতদিন আমাকে বললে নাই কেন যে তুমিই তিথি? জান, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। তিথি কেন খুঁজেছিলে? আমি তোমাকে যে একটা কথা বলা হয় নাই। তিথি কি কথা? এখন তো আমাকে পেলে, এখন বলো। আমি হাঁটু গেড়ে বসে বললাম, তোমাকে অনেক ভালোবাসি তিথি। তুমি কি আমার বউ হবে? অহ সরি, তুমি তো আমার বউ হয়েই গেছো। তিথি আচ্ছা, সেদিন তোমাকে একটা কিস করেছিলাম বলে তুমি আমাকে চুরি ছুঁড়ে মেরেছিলে না? এখন তো অনেক কিছু করব। এখন কি করবে? বলেই তিথি আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে পেলে তিথি আমার উপরে ওঠে। আসল বাকিটা ইতিহাস সমাপ্ত।